নেক্সট আমরা 3 নম্বর ধর্মে চলে আসছি, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা কি? ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তি হলো আয়নন বিভবের ঠিক বিপরীত, মানে একটি গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন বাইরে থেকে প্রবেশ করলে সর্বনিম্ন যে শক্তি মুক্ত হয় তাকে বলে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, মানে একটা ইলেকট্রন একদম সর্ববহিস্থ কক্ষে প্রবেশ করবে একটা গ্যাসীয় পরমাণুর, তাতে যে পরিমাণ শক্তি মুক্ত হবে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। এখন এখানে এটাও কিন্তু অনেকটা আকারের উপর ডিপেন্ড করে। যে পরমাণুর আকার যত ছোট হবে, ঠিক আছে, একটা বড় পরমাণু নিয়েছি, এটা সাপোজ ধরুন সিজিয়ামের পরমাণু, আর একটা ছোট পরমাণু নিয়েছি ফ্লুরিন। ঠিক আছে, তাহলে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করছে আর এখানে একটা ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে এক্ষেত্রে দুটোর মধ্যে কোথায় ইলেকট্রনটা খুব সহজে প্রবেশ করবে? এর ক্ষেত্রে ইলেকট্রনটা সহজে প্রবেশ করবে, যেহেতু এই আকারটা ছোট আছে। আকারটা ছোট হওয়ার জন্য নিউক্লিয়াসটা কাছে আছে, আর নিউক্লিয়াসটা কাছে থাকার জন্য নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন কণাগুলো আছে সেটা ইলেকট্রনটাকে বেশি ভালো আকর্ষণ করবে। সেই কারণে এক্ষেত্রে খুব সহজে ইলেকট্রন প্রবেশ করবে। সেই এর অ্যাফিনিটিটা বেশি, আসক্তিটা বেশি, যে এখানে ডিস্টেন্সটা বেশি আছে, এখানে বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কম, সেই জন্য এখানে ইলেকট্রন খুব সহজে প্রবেশ করতে চাইবে না, সেই জন্য এর আসক্তিটা কম। তাহলে যার আকার ছোট তার আসক্তি বেশি, যে পরমাণুর আকার বড় তার আসক্তি কম। আমরা দেখলাম যে পর্যায় বরাবর আকার হ্রাস পায়, আকারটা ছোট হয়, আর যত আকার ছোট হবে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে পরমাণুর আকার যেহেতু বৃদ্ধি পায় সেই জন্য ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। শ্রেণী বরাবর ওপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। এটা হলো ইলেকট্রন আসক্তি। নেক্সট ধর্মে আমরা চলে যাব ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা এটা কি রকম দেখি। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতাটা কি? ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হলো, ডেফিনিশনটা একটু অন্যরকম। একটা অণুর মধ্যে, সাপোজ HCl অণুর মধ্যে, একটা সমযোজী অণুর মধ্যে একটা পরমাণু বন্ধনে থাকা অবস্থায় বন্ধন ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা তাকে বলা হয় ওই পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। যখন একটা সমযোজী অণু HCl, এখানে একটা বন্ধন দুটো ইলেকট্রন দিয়ে তৈরি, এই যে বন্ধন, এগুলো বলা হয় বন্ধন ইলেকট্রন। এই বন্ধন ইলেকট্রনগুলোকে ক্লোরিন পরমাণুর নিজের দিকে টানার যে ক্ষমতা, যে পরমাণুটা বেশি নিজের দিকে টানবে আকর্ষণ করবে সেই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি। যেমন এইচ এ এই যে বন্ধন ইলেকট্রনগুলোকে এফ এর দিকে আকর্ষণ করবে, যেহেতু এফ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। এটাও কিন্তু ডিপেন্ড করে আকারের উপর। যে পরমাণুর আকার যত ছোট হবে তার ইলেকট্রনকে আকর্ষণ করার তত টেন্ডেন্সি বেশি হবে, সে তত বন্ধন ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করবে। আর এই বন্ধন ইলেকট্রনগুলোকে যত নিজের দিকে আকর্ষণ করবে তার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটিও বেশি হবে। এই কারণে পরমাণুর আকার যত ছোট হয় তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, আকার যত বড় হয় তড়িৎ ঋণাত্মকতা কম হয়। এই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, কেননা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়। আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে, কারণ শ্রেণী বরাবর ওপর থেকে নিচে আকার আস্তে আস্তে বড় হয়, পরমাণুর আকার বড় হয়, এই কারণে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। এই হলো নেক্সট ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হলো। নেক্সট আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বর পয়েন্ট, ধর্ম, ধাতব ও অধাতব ধর্ম। ধাতব ও অধাতব ধর্ম। ধাতব ও অধাতব ধর্মটা কি? এটা নির্ভর করে একটা পরমাণুর ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন বর্জনের উপর। একটি পরমাণু যত সহজে ইলেকট্রন বর্জন করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি, আবার একটা পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম তত বেশি। তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যে পরমাণুর বেশি তার
অধাতব ধর্ম বেশি, আর ইলেকট্রন বর্জন করার প্রবণতা যে পরমাণুর বেশি তার ধাতব ধর্ম বেশি। এখানে এটা আবার ডিপেন্ড করে আকারের ওপর। যে পরমাণুর আকার যত বড় হবে নিউক্লিয়াসের বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত কম হবে। যদি আকারটা বড় হয় আকর্ষণটা কম হবে, ফলে ইলেকট্রনটা খুব সহজেই বাইরে বেরিয়ে যাবে। যেমন ক্ষার ধাতুগুলির ক্ষেত্রে কি হয়, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এদের প্রত্যেকেরই বাইরের কক্ষে একটি মাত্র ইলেকট্রন বর্তমান, আর ওই ইলেকট্রনটি বর্জন করতে পারলেই ওরা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো বিন্যাস লাভ করবে। যেমন লিথিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে হিলিয়াম বিন্যাস পেয়ে যাবে, সোডিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে 10 নিয়নের মতো বিন্যাস পেয়ে যাবে, পটাশিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে আগুনের মতো বিন্যাস পেয়ে যাবে। তাই এদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা এমনিতেই বেশি। এছাড়া এদের আকারটাও বড় হওয়ার জন্য, ক্ষার ধাতুগুলোর আকার বড় হওয়ার জন্য, তুলনামূলক আকার বড় হওয়ার জন্য বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়, এই কারণে ইলেকট্রনটা খুব সহজেই বেরিয়ে যায়। কারণ সোডিয়াম ইলেকট্রন বর্জন করে Na+, পটাশিয়াম ইলেকট্রন বর্জন করে K+, সিজিয়াম ইলেকট্রন বর্জন করে Cs+। এই কারণে এদের ধাতব ধর্ম খুব বেশি হয়। আবার যদি এদের মধ্যে কম্পেয়ার করতে দেয় Na, পটাশিয়াম, সিজিয়াম, যত নিচের দিকে যাব তত ধাতব ধর্ম বাড়বে, কারণ আকার বাড়বে। সিজিয়ামের ইলেকট্রনকে ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি কি সব থেকে বেশি এই তিনজনের মধ্যে, সেজন্য সিজিয়ামের ধাতব ধর্ম বেশি। যেহেতু নিচের দিকে যাচ্ছি সিজিয়ামের আকার বাড়ছে, যত আকার বাড়বে তত ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যাবে, আর ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে গেলে ইলেকট্রন সহজেই বেরিয়ে যাবে। এই কারণে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তত ধাতব ধর্ম বৃদ্ধি পায়। শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে যেহেতু আকার ছোট হয় সেই জন্য ইলেকট্রনকে ত্যাগ করার প্রবণতা কমে যায়, সেই জন্য ধাতব ধর্ম হ্রাস পায়। আবার যদি উল্টোটা বলি, অধাতব ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি। যেমন ক্লোরিন প্লাস ই Cl মাইনাস, তারপরে অক্সিজেন প্লাস 2E O2 মাইনাস। এই যে ইলেকট্রন যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে তার অধাতব ধর্ম তত বেশি। আর ইলেকট্রন গ্রহণ করবে কখন, যদি পরমাণুর আকার ছোট হয়। পরমাণুর আকার যত ছোট হবে তার নিউক্লিয়াসটা বাইরের কক্ষ থেকে তত কাছে অবস্থিত হবে, আর তত সহজেই বাইরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করবে, কারণ নিউক্লিয়াসটা কাছে থাকার জন্য আকর্ষণ বলটা এক্ষেত্রে বেশি হয়। এই কারণে আকার যত ছোট হয় অধাতব ধর্ম তত বেশি হয়। এই বাম দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, এই কারণে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এই 2 নম্বর পর্যায়ে সব থেকে বেশি অধাতব ধর্ম কার? ফ্লুরিন। 3 নম্বর পর্যায়ে সব থেকে বেশি অধাতব ধর্ম কার? ক্লোরিন। ঠিক আছে, যত ডান দিকে তত অধাতব ধর্মটা বেশি। আর ওপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম হ্রাস পাবে, কারণ ওপর থেকে নিচে গেলে আকারটা বেড়ে যাচ্ছে, আকর্ষণ করার ক্ষমতা কমে যাচ্ছে ইলেকট্রনকে। 17 নম্বর শ্রেণীতে যত নিচের দিকে যাব তত অধাতব ধর্ম হ্রাস পাবে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের সামান্য ধাতব ধর্ম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা কোয়েশ্চেনও দেয় যে 17 নম্বর শ্রেণীতে কোন মৌলের ধাতব গুণ বর্তমান? আয়োডিন। ঠিক আছে, এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ধাতব অধাতব ধর্ম। নেক্সট হচ্ছে জারণ বিজারণ ক্ষমতা। জারণ ও বিজারণ ক্ষমতা। জারণ বিজারণ ক্ষমতাটা কি? জারণ বিজারণ ক্ষমতা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন গ্রহণ করার যে টেন্ডেন্সি। একটা মৌলের পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে, যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে তার জারণ ক্ষমতা তত বেশি। আর একটা পরমাণুর ইলেকট্রন বর্জন করার প্রবণতা তত বেশি, তার বিজারণ ক্ষমতা তত বেশি। ঠিক আছে, যেমন ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি F-, তাহলে ফ্লুরিনের জারণ ক্ষমতা বেশি। ঠিক আছে, ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, সেই কারণে ক্লোরিনের জারণ ক্ষমতা বেশি। আর একটু আগে আমরা দেখলাম যে পরমাণুগুলির আকার যত ছোট হয় তাদের ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি হয়, অর্থাৎ পরমাণুর আকার যত ছোট হবে সেই পরমাণুর জারণ ক্ষমতা তত বেশি হবে। অর্থাৎ পর্যায়বর্গ বাম দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, জারণ ক্ষমতা তাহলে বৃদ্ধি পাবে। যত পর্যায়বর্গ বাম দিক থেকে ডান দিকে যাব জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে ফ্লোরিনের জারণ ক্ষমতা সব থেকে বেশি 2 নম্বর পর্যায়ে। 3 নম্বর পর্যায়ে ক্লোরিনের জারণ ক্ষমতা সব থেকে বেশি। ঠিক আছে, আর বিজারণ ক্ষমতা হচ্ছে ইলেকট্রন বর্জন করার প্রবণতা। আকার যত বড় হয় পরমাণু তত বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যায়, ফলে বাইরের কক্ষের ইলেকট্রনটি খুব সহজে বেরিয়ে যায়। এই
কারণে যাদের যে পরমাণুগুলির আকার বড়, বিশেষ করে ক্ষার ধাতুগুলির বিজারণ ক্ষমতা এই কারণে বেশি হয়, কারণ ক্ষার ধাতুগুলি খুব সহজেই বাইরের পক্ষে ইলেকট্রনকে বর্জন করতে পারে। ঠিক আছে, এই যে 1 নম্বর শ্রেণীর মৌলগুলি রয়েছে, এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলো যত নিচের দিকে যাব, শ্রেণী বরাবর যত নিচের দিকে যাব, তত আকারটা বাড়বে। হ্যাঁ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, যত নিচের দিকে যাব তত এদের আকারটা বাড়বে। আর যত আকার বাড়বে তত ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়বে, আর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়লেই বিজারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে। অর্থাৎ ওপর থেকে নিচে গেলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এই যে সোডিয়াম ইলেকট্রন বর্জন করছে, এর থেকেও সিজিয়াম আরও ভালো বিজারক, কারণ সিজিয়ামের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, যেহেতু সিজিয়ামের আকারটা বড়। ঠিক আছে, তাহলে শ্রেণী বরাবর যত উপর থেকে নিচের দিকে যাব তত বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, আর পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাব তত জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এই হলো জারণ বিজারণ ক্ষমতা। আর এখানে অক্সাইডের আম্লিক প্রকৃতি আর ক্ষারীয় প্রকৃতির একটু বলে দিই। অক্সাইডের আম্লিক ক্ষারীয় প্রকৃতি ডিপেন্ড করে অক্সাইডটা ধাতব অক্সাইড না অধাতব অক্সাইড। ধাতব অক্সাইডগুলিকে বলা হয় ক্ষারীয় অক্সাইড এবং অধাতব অক্সাইডগুলোকে বলা হয় আম্লিক অক্সাইড। ক্লাস 9 আমরা পড়েছি। যেমন এখানে সোডিয়ামের যদি কোনো অক্সাইড নিই, Na2O, এটা হলো ক্ষারীয় অক্সাইড। ঠিক আছে, আবার যদি নাইট্রোজেনের কোনো অক্সাইড নিই, NO2, এটা হলো আম্লিক অক্সাইড। যেহেতু নাইট্রোজেন অধাতু, এটি আম্লিক অক্সাইড, সোডিয়াম ধাতু, এটা ক্ষারীয় অক্সাইড। ঠিক আছে, এটা হলো ক্ষারীয় অক্সাইড আর এটা হলো আম্লিক অক্সাইড। এখন এই ক্ষারীয় অক্সাইডের প্রকৃতি আর আম্লিক অক্সাইডের প্রকৃতি ডিপেন্ড করবে মৌলটি কতটা ধাতব গুণ কতটা বেশি, অধাতব গুণ কতটা বেশি। যে মৌলের ধাতব গুণ যত বেশি তার ক্ষারীয় প্রকৃতি তত বেশি। ঠিক আছে, যে মৌলের ধাতব গুণ যত বেশি তার ক্ষারীয় প্রকৃতি তত বেশি, আর যে মৌলের অধাতব গুণ যত বেশি তার আম্লিক প্রকৃতি, তার অক্সাইডের আম্লিক প্রকৃতি তত বেশি। যেমন আমাকে যদি কম্পেয়ার করতে দেয় Na2O আর NgO, কার ক্ষারীয় প্রকৃতি বেশি, যেহেতু সোডিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে কি হয়, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ক্ষারীয় ধাতব গুণ হ্রাস পায়, তাহলে সোডিয়ামের ধাতব গুণ বেশি ম্যাগনেসিয়ামের তুলনায়। হ্যাঁ, সোডিয়াম আগে আছে, ম্যাগনেসিয়াম পরে আছে, তাহলে সোডিয়ামের ধাতব গুণ বেশি, তাহলে সোডিয়ামের অক্সাইডটাও ক্ষারীয় প্রকৃতি বেশি হবে। ঠিক আছে, দুটোর মধ্যে। আবার যদি Na2O আর K2O এর মধ্যে কম্পেয়ার করতে দেয়, তাহলে এখানে অবস্থানটা হচ্ছে সোডিয়াম উপরে আছে, পটাশিয়াম নিচে আছে। যত নিচের দিকে যাওয়া যায় তত আকার বৃদ্ধি পায়, ধাতব গুণ বৃদ্ধি পায়। তাহলে পটাশিয়ামের ধাতব গুণ বেশি, সেই কারণে পটাশিয়াম অক্সাইডটি বেশি ক্ষারীয় সোডিয়াম অক্সাইডের তুলনায়। এইভাবে কম্পেয়ার করতে হবে। আর আম্লিকতাটাও ঠিক একইভাবে কম্পেয়ার করতে হবে। অধাতব গুণ যার যত বেশি হবে তার অক্সাইডটা তত বেশি আম্লিক। যদি NO2 আর P2O5 এর মধ্যে কম্পেয়ার করতে দেয় কে বেশি আম্লিক, অবশ্যই P2O5 NO2 বেশি আম্লিক হবে, কারণ নিচে ক্ষেত্রে নাইট্রোজেন ফসফরাস, নাইট্রোজেন উপরে আছে, ফসফরাস নিচে আছে, এই যে গ্রুপ 15, নাইট্রোজেন উপরে আছে, ফসফরাস নিচে আছে। তাহলে যত নিচের দিকে যাওয়া যায় তত ধাতব গুণ বৃদ্ধি পায় কিন্তু অধাতব গুণ হ্রাস পায়। ঠিক আছে, যত নিচের দিকে যায় অধাতব গুণ হ্রাস পায়, ধাতব গুণ বৃদ্ধি পায়। তাহলে নাইট্রোজেনটা বেশি অধাতু ফসফরাসের থেকে, সেই কারণে নাইট্রোজেনের অক্সাইডটা বেশি আম্লিক, এর থেকে বেশি আম্লিক, যেহেতু এর অধাতব গুণটা বেশি। আবার যদি P2O5 আর SO2 মধ্যে কম্পেয়ার করতে দেয়, এই দুটোর মধ্যে কে বেশি আম্লিক, সেক্ষেত্রে ফসফরাসটা যেহেতু বাঁ দিকে আছে, সালফারটা ডান দিকে আছে, যত বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায় তত অধাতব গুণ বৃদ্ধি পায়। তাহলে সালফার বেশি অধাতু, সেখানে সালফারের অক্সাইডটা বেশি আম্লিক, এটা বেশি আম্লিক, P2O5টা কম আম্লিক। ঠিক আছে, এইভাবে আমাকে ধাতব অক্সাইড এবং অধাতব অক্সাইডের ক্ষারকীয়তা, আম্লিকতা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে পর্যায় সারণীর মৌলগুলোর বিভিন্ন ভৌত ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করলাম। এগুলো ভালো করে রাখতে হবে। পরীক্ষায় মাধ্যমিকে কম্পেয়ার করতে দেয়, কিছু কিছু মৌল উল্লেখ করে দেবে, ব্যাসার্ধ, আয়নাইজেশন বিভব, ইলেকট্রোনেগেটিভিটি, অ্যাফিনিটি, এগুলো কম্পেয়ার করতে দেবে, ভালো করে আমাদের প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে, আর এছাড়া এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় আছে, এই 82 পর আমাদের এটা জেনে রাখতে হবে যে আফটার 82 পর্যায় সারণীতে 82 পর যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, এখানে ফ্রান্সিয়াম তেজস্ক্রিয়, রেডিয়াম তেজস্ক্রিয়, এই যে এই মৌলগুলো, থোরিয়াম, প্রোট্যাক্টিনিয়াম, এগুলো তেজস্ক্রিয়। 82 পর যে সমস্ত মৌলগুলো আছে ওগুলো কিন্তু
তেজস্ক্রিয়, আর তেজস্ক্রিয়তা কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম নয়। ঠিক আছে, তেজস্ক্রিয়তা এটা আমাদের ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে পর্যায়বৃত্ত ধর্ম নয় এমন একটা ধর্ম হচ্ছে তেজস্ক্রিয়। তেজস্ক্রিয়তা কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম নয়, কারণ তেজস্ক্রিয়তা নির্দিষ্ট ব্যবধান অন্তর অন্তর পুনরাবৃত্ত হয় না, প্রত্যেকটা মৌলেরই কিন্তু তেজস্ক্রিয়তা আলাদা আলাদা। ঠিক আছে, এরকম সম্ভব নয় যে দুটো মৌলের তেজস্ক্রিয়তা একই রকম হয়, প্রত্যেকটা মৌলের তেজস্ক্রিয়তা ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়, কেউ বেশি তেজস্ক্রিয় মৌল, কেউ কম তেজস্ক্রিয় মৌল, কম্পারেটিভলি বেশি কম হয়। ঠিক আছে, আর এখানে আরেকটা দেখতে পাওয়া যায় কর্ণ সম্পর্কটা একটু বলে দিই। কর্ণ সম্পর্কে একটু জেনে নাও। কর্ণ সম্পর্কটা কি? কর্ণ সম্পর্ক হচ্ছে পর্যায় সারণীর কিছু কিছু মৌল আছে, যেমন লিথিয়াম ম্যাগনেসিয়াম। লিথিয়াম ম্যাগনেসিয়ামের যদি অবস্থানটা আমরা দেখি, ঠিক আছে, এই যে লিথিয়াম এভাবে আছে, ম্যাগনেসিয়াম ঠিক এই পজিশনে আছে, এর নিচে সোডিয়াম আছে, এর নিচে বেরিলিয়াম আছে, হ্যাঁ, এখানে বোরন আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে। এই যে দেখি আমরা পজিশনগুলো, লিথিয়াম ম্যাগনেসিয়াম বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, এই যে পজিশন এটা কিন্তু কোনাকুনি আছে। ঠিক আছে, এই মৌলগুলো কিন্তু কোনাকুনি আছে, লিথিয়াম ম্যাগনেসিয়াম বেরিলিয়াম অ্যালুমিনিয়াম। আর এই মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মে কিন্তু অনেক সাদৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা সাধারণত জানি যে একটা শ্রেণীর মধ্যে যে মৌলগুলো আছে তাদের ধর্ম একই রকম হয়, যোজ্যতা একই রকম হয়, কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে লিথিয়াম ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম অ্যালুমিনিয়াম এই জোড়া মৌলের মধ্যে ভৌত রাসায়নিক ধর্ম অনেক সাদৃশ্য দেখতে পাওয়া যায়। যেহেতু এরা কোনাকুনি আছে, সেই জন্য এই সম্পর্কটাকে বলা হয় কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশন। এটা কেন হয়? এর কারণ হচ্ছে এই লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের চার্জ বাই ব্যাসার্ধের মানটা একই হয়। চার্জ বাই ব্যাসার্ধের যে মান লিথিয়াম ম্যাগনেসিয়ামের চার্জ বাই ব্যাসার্ধের মান একই হয়। ঠিক আছে, বেরিলিয়ামের চার্জ বাই ব্যাসার্ধের মান যা হবে ই বাই আর, অ্যালুমিনিয়ামেরও চার্জ বাই ব্যাসার্ধের মানটা একই হয় ই বাই আর। ঠিক আছে, লিথিয়ামের চার্জ বাই ব্যাসার্ধ যা মান, ম্যাগনেসিয়ামের চার্জ বাই ব্যাসার্ধের একই মান। এই কারণে এদের মধ্যে এদের রাসায়নিক ধর্মে ভৌত ধর্মে সাদৃশ্য দেখতে পাওয়া যায়। এটাকেই বলা হয় কর্ণ সম্পর্ক। এই হলো পর্যায় সারণী। ভালো করে আমাদেরকে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা গ্রুপ মুখস্থ করতে হবে। বিশেষ করে এখানে 17 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ, 15 গ্রুপ, এই গ্রুপগুলো মুখস্থ করে নেবো। কোনটাকে হ্যালোজেন, কোনটাকে চ্যালকোজেন, নিক্টোজেন, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সন্ধিগত মৌল উদাহরণ, ল্যান্থানাইট, হ্যাকনিয়াইটসের উদাহরণ, এই ধর্মগুলো সম্পর্কে ভালো করে পড়ে নেবো। ঠিক আছে।